দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীরা বিমান বোমা হামলার হাত থেকে বাঁচার জন্য এই জায়গায় আশ্রয় নিতেন। আর এটি এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। আর এটি রয়েছে মাল্টার মস্তা শহরে। এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো দেখছেন এইগুলো ওই সময়ে পাথর ভাঙা বা অন্যান্য কৃষিকাজে ব্যবহার করা হতো। এটি হচ্ছে মাল্টার মস্তা শহর। এখানে রয়েছে অনেক সুন্দর আর অনেক বিখ্যাত একটি চার্চ, যাকে বলা হয় মস্তা ডোম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি সেনাবাহিনীরা বিমানের দ্বারা তারা 3টে বোমা হামলা করেছিল এই চার্চটির উপর। তার মধ্যে একটি বোমা দেওয়াল ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল। ওই সময় 300 লোক উপস্থিত ছিল এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন আছি মাল্টা সেন্ট পলস বে, আর এখান থেকে আমি যাচ্ছি মাল্টা মস্তাতে। তো মস্তাতে যাওয়ার কারণ হচ্ছে মস্তার মধ্যে একটা সবথেকে বড় চার্চ রয়েছে, সেটা মাল্টার মধ্যে অনেক বিখ্যাত। এই চার্চটিকে বলা হয় মস্তা ডোম। আর এই চার্চটি বিখ্যাত এই কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সেনাবাহিনীরা বিমান থেকে এই চার্চটির উপরে 3খানা বোমা ফেলেছিল। তার মধ্যে একটি বোমা দেয়াল ভেদ করে ভিতরে ঢুকে যায়। তারপরেও সেরকম কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে মাল্টিজরা একে অলৌকিক ঘটনা বলে মনে করে। তা সেই যুদ্ধের স্থানটি আজকে আমি দেখতে যাচ্ছি। এখান থেকে মস্তার দূরত্ব হচ্ছে বাসে 20 মিনিটের মতো লাগবে। তো আমি এখান থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু জানতে পারবেন যে এই মস্তা ডোমের মধ্যে কি হয়েছিল আর ওখানে কি কি আছে। বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই বাসটি চলে এসেছিল, তাই আমাকে একটু দৌড়ে বাসটি ধরতে হলো। আর বাসের মধ্যে সিট থাকার পরেও আমি সামনে দাঁড়িয়ে আছি, কারণ এই সুন্দর ভিউটি নেওয়ার জন্য। আর এটা মাল্টার মস্তা শহর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শহর, দূর থেকেই চার্চটি দেখা যাচ্ছে। আর এখানকার বাসের ভাড়া সম্পূর্ণ ফ্রি যারা মাল্টাতে বসবাস করে। তো আমি মস্তাতে চলে এসেছি, বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই বাসটি চলে এসেছিল। আর আজকে এখানে পাবলিক হলিডে, শুক্রবার, তাই আমি সকাল 11টার সময় ফোন করে যে মস্তা ডোম ওখানে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কটা পর্যন্ত খোলা থাকবে। ওখানকার টাইম হলো কি 5:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজকে পাবলিক হলিডে, মাঝে সাঝে টাইম চেঞ্জ হতে পারে। সেই কারণে আমি ফোন করে জিজ্ঞেস করে নিলাম যে কটা পর্যন্ত খোলা থাকবে। তারপর বলেছিল যে 5:30। তা আমার হাতে আছে মাত্র 1.5 ঘন্টা। এখন এখানে 4টে বাজতে চললো। তো এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে পুরো জিনিসটা কভার করতে হবে। তা দেখেন মস্তা শহরটি ঠিক এইরকম দেখতে, অনেক সুন্দর জায়গা। আর এই জায়গাটি মাল্টার মধ্যে বেশ জমজমাট জায়গা বলতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখতে পাচ্ছেন, সন্ধ্যা হলে পরে এই লাইটগুলো জ্বলতে লাগবে, কারণ ক্রিসমাসের জন্য সব জায়গায় আপনি এরকম লাইট দেখতে পাবেন এই টাইমে। আমাদের গ্রামগঞ্জে মানুষরা কী করে, যে সন্ধ্যা হলে পরে ইয়ং থেকে বয়স্ক মানুষরা কী করে, চায়ের দোকান বা কোনো চপের দোকান বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যায়। তাই এখানকার মানুষরা কী করে, এখানে এরকম চায়ের দোকান চপের দোকান এভাবে পাবেন না। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে আপনি পকোড়া টাইপের, তারপর চা, এরকম সব কিছুই পাবেন। সেখানে বয়স্ক মানুষরা তারা তাদের বন্ধুদের সাথে গিয়ে টাইম স্পেন্ড করে। তারা সেখানে চা কফি পান করে, তারপরে তারা সেখানে মদ টদ দেখলে এখানে বেশি চলে, পানির মতো মদ চলে এখানে। তা আমার সামনে দেখতে পাচ্ছেন মস্তা ডোম, অনেক বড় আর অনেক সুন্দর একটা ডোম। এখন আমাকে এর ভিতরে যেতে হবে। যদিও পিয়েত্রো দুসিনা তার 1575 সালে যাজক সফরে মস্তাকে একটি প্যারিস হিসাবে রেকর্ড করেছিলেন, তবে শহরটি আসলে 1608 সালে একটি প্যারিস হয়ে ওঠে। এরপরে একটি নতুন গির্জা নির্মাণের পরিকল্পনা শুরু হয় এবং গির্জাটি 1614 সালের দিকে রেনেসাঁস স্থপতি টমাসো ডিংলির নকশার জন্য নির্মিত হয়েছিল। এই গির্জাটিকে সাধারণত তাজিরি বলা হতো। 1830-এর দশকে শহরের জনসংখ্যা এই গির্জার জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল। কিছু লোক আছে, তারা বিভিন্ন দেশ থেকে ঘুরতে এসছে, গরমের সময় অনেক লোকজন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইম টেবিল দেওয়া আছে, মন্ডে টু ফ্রাইডে ফ্রম 9:30 till 5:30, আর স্যাটারডে ফ্রম 9:30 to till 4:30, সানডে মানে 12টা থেকে 4:30 পর্যন্ত। এখানকার টাইম টেবিলটা দেখে নিন। যদি কেউ মস্তায় আসেন কোনো সময়, তাহলে এই টাইম দেখে এখানে আসতে পারবেন। হাই।
আমি মাল্টায় বসবাস করি, তার জন্য আমার কাছ থেকে কোনো টিকিটের মূল্য নেওয়া হয়নি। জাস্ট আমার আই কার্ড চেক করে আমাকে ভিতরে এন্ট্রি করতে দিল। আর এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 5 ইউরো, মানে ইন্ডিয়ান মানি 450 টাকা। ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তারপরে খুব একটা বেশি লোকজন নেই এখন। আর বিশপ ফ্রান্সিসকো স্যাভরি কারুয়ানার বিরোধিতা সত্ত্বেও নকশাটি অনুমোদিত হয় এবং গির্জাটির নির্মাণ কাজ শুরু হয় 30 মে 1833 সালে। নতুন গির্জাটি পুরানো গির্জার চারপাশে তৈরি করা হয়েছিল, যা নির্মাণের পুরো সময় জুড়ে ব্যবহার করা হয়েছিল। মস্তার বাসিন্দারা রবিবার এবং সরকারি ছুটির দিনে নির্মাণ কাজে অংশ নিয়ে গির্জা নির্মাণের সহায়তা করেছিলেন। যেহেতু প্রজ্ঞেট কোনো আনুষ্ঠানিক স্থাপত্য প্রশিক্ষণ গ্রহণ করেননি, তাই তিনি সামুদ পরিবারের একজন স্থপতির কাছ থেকে পরামর্শ সেবা গ্রহণ করেছিলেন। রোটুন্ডা তৈরি করতে 24 বছর লেগেছিল। 1860 এর দশকে গোড়ার দিকে শেষ হয়েছিল। পুরানো গির্জাটি 1860 সালে ভেঙে ফেলা হয়েছিল এবং নতুন গির্জাটিকে পবিত্র করার প্রয়োজন ছিল না, কারণ নির্মাণের পুরো সময় জুড়ে জায়গাটি উপাসনার স্থান ছিল। 1871 সালে 15 অক্টোবর আনুষ্ঠানিকভাবে গির্জাটি উৎসর্গ করা হয়। দূর দূর থেকে মানুষজন আসে এই ধর্মীয় স্থানটি বা এই হিস্টোরিক প্লেসটি দেখতে। মজবুত। তারপরে এখানে বসার জায়গা ছিল, তাই আমি একটু বসলাম। আর কাঠগুলো ছিল অনেক মজবুত, আর জায়গাটি ছিল অনেক সুন্দর, অনেক চুপচাপ ছিল, তাই আমি ভিতরে কোনো কথা বলিনি। এটা হচ্ছে ধর্মের স্থান আর অনেক সুন্দর একটি জায়গা, আর সবাই চুপচাপ ছিল, যে কারণে আমি ভিতরে কথা বলতে পারছিলাম না। মানে বললে হয়তো কিছু বলতো না, তারপরেও একটা মানে ঠিক দেখায় না, সবাই চুপচাপ শান্তভাবে দেখছিল। আর ওখানে টিভি লাগানো আছে, তার মধ্যে এর যে মানে মস্তার হিস্টোরিটা সেটা বলছিল, মানুষ সেটা ঘুরে ঘুরে দেখছিল। তা এখানে ঢোকার জন্য আমার এখানকার যে মাল্টিস আইডি সেটা চেক করলো, সেটা আছে কিনা, সেটা দেখার পরে আমাকে ভিতরে ঢুকতে দিল। এই দেখেন ভাই, সবাই এখানে রেস্টুরেন্টে বসে বসে খাবার খাচ্ছে। এরকমভাবে এরা এদের লাইফটাকে এনজয় করে। তো আমি এখন যাচ্ছি সেই এয়ার রেড শেল্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীরা বিমান বোমা হামলার হাত থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিতেন। আর তারপরে এখন এটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। আর যেহেতু আজকে পাবলিক হলিডে, খুব একটা বেশি মানুষ এখানে দেখতে পাচ্ছি না। আর আমি এই জায়গাটি এখন এই মুহূর্তে একাই আছি, তা দেখতে পাচ্ছেন জায়গাটি বেশ মানে অনেক ইন্টারেস্টিং প্লেস। আর এখানে আপনারা যে সমস্ত জিনিসপত্রগুলো দেখতে যাচ্ছেন সেগুলো সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো। আর এখানে সম্পূর্ণ ডিটেলস সব কিছু বলে দেওয়া হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় কোথায় মাল্টার মধ্যে হামলা হয়েছিল, কি হামলা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোস্তা শহরটি RAF তালিকার এয়ার ডিফেন্সের নিকটবর্তী হওয়ার কারণে বিমান বোমা হামলার প্রবল ছিল। 1942 সালের 9 এপ্রিল প্রায় 4:40 দিকে লুফটওয়াফ গির্জার উপর 3টি বোমা ফেলে এবং এর মধ্যে 2টি বিস্ফোরিত না হয়ে বিচ্যুত হয়। যাই হোক, একটি 50 কেজি মানে 110 পাউন্ড উচ্চ বিস্ফোরক বোমাটি গম্বুজটি ছিদ্র করে এবং গির্জার মধ্যে প্রবেশ করে, যেখানে 300 জন লোকের একটি মণ্ডলী সন্ধ্যার প্রথম দিকের জন্য অপেক্ষা করছিল। ডিসপোজাল ইউনিট একটি নিষ্ক্রিয় করে এবং মাল্টার পশ্চিম উপকূলে সমুদ্রে ফেলে দেয়। এই ঘটনাটিকে বাসিন্দাদের দ্বারা একটি অলৌকিক ঘটনা হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল। এই যে পিকচারটি দেখলেন, এটা ছিল সেই গির্জার বোমা হামলা। আর এগুলো মাল্টার মধ্যে কোন কোন জায়গায় তারা বোমা হামলা করেছিল আর তার ফলে কি ক্ষতি হয়েছিল সেইগুলো ডেট হিসাবে, জায়গা হিসাবে সব কিছু মেনশন করে দেওয়া হয়েছে। এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, একটা সময় এখানে এই জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়, তারপর এখানে এখন অনেক উন্নত হয়ে গেছে, তারপর এখন নতুন নতুন জিনিস ব্যবহার করে যেগুলো আমাদের গ্রামগঞ্জে চলে থাকে। এই দেখতে পাচ্ছেন করাট দিয়ে কাঠ কাটার জন্য। আর যারা কাঠমিস্ত্রি কাজ করে তারা ভালো জানে যে এই জিনিসগুলো কীভাবে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন
এই মিউজিয়ামটির মাধ্যমে দেখানো হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ তারা কিভাবে বসবাস করতো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখনও পর্যন্ত আমাদের গ্রামগঞ্জে চলে এই সেলাই কলটি। কিভাবে তারা জামা কাপড় সেলাই করতো, কিভাবে তারা চুলদারি কাটতো, এটা নাপিত সেলুন দেখতে পাচ্ছেন। আর তারপরে কিভাবে কাঠের তৈরি জিনিসপত্র তৈরি করতো। এটা একটা ছোট একটা হসপিটালের মতো, যেখানে ফৌজিরা হয়তো বিমার হয়ে গেলে তারা এখানে হয়তো আশ্রয় নিত। তারপরে এটাও দেখানো হয়েছে যে কিভাবে তারা চাষবাস করতো, কোন জিনিসপত্রগুলো তারা কৃষিকাজে ব্যবহার করা হতো। এইরকম ধরনের জিনিসগুলো তারা তুলে ধরেছে এই মিউজিয়ামটির মধ্যে। আর এই জিনিসটি আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। এটা দেখতে পাচ্ছেন এখন গ্রামগঞ্জে আমাদের সেই যে জিনিসগুলো এখনো ব্যবহার করা হয়, তখনকার নাঙ্গলের দ্বারাই ভুল চাষে কিছু চাষের জন্য যে নাঙ্গল, তখনকার দিনে এরকম ধরনের নাঙ্গল ব্যবহার করা হতো। নাঙ্গল আছে, তবেই নাঙ্গলটি অনেক ছোট। আর এখানে পাহাড়ি এরিয়া, আর মালটা একটি পাহাড়ি অঞ্চল, তাই সেখানে কিভাবে চাষ হতো আমার কোনো আইডিয়া নেই। আমাদের তখন এটা গ্রামের মতোই জীবজন্তুর সাহায্য নিত না, আর এখানে দেখতে পাচ্ছেন যে সাহায্য নিত জানি না। আর এখানে বেশ কিছু কাস্তে রয়েছে, যে কাস্তে দিয়ে ফসল কাটা হয়। এখানে লেখা আছে শেল্টার্স ইউজ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার II। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটিকে বসবাস হিসাবে বা আশ্রয়ের জন্য ব্যবহার করা হতো, সেটাই এখানে লেখা আছে। তারপরে আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে জিনিসগুলো এখনও অনেক জায়গায় আমাদের দেশে ব্যবহার করা হয়। আর সেই জিনিসগুলি একটা সময় এখানে ব্যবহার করা হতো। যেমন এখানে দেখতে পাচ্ছেন যারা জুতো সেলাই করে, এইরকম জিনিসগুলো এখনও আমাদের দেশে কিন্তু ব্যবহার করা হয় জুতোতে কালি করার জন্য, সেলাই করার জন্য। আর এখন এই মিউজিয়ামে এটা রাখা হয়েছে, এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই টাইমটিতে ব্যবহার করা হতো। আর এখানে কিন্তু এখন জুতো সেলাই কোনো সিস্টেম নেই, জুতো ছিঁড়ে গেলে তারা ফেলে দেয়, পুরানো হয়ে গেলে ফেলে দেয়। কি এটা মনে হচ্ছে শোলা দিয়ে তৈরি মনে হচ্ছে, বাইরে থেকে দেখতে মনে হচ্ছে শোলা, কিন্তু শোলা না। জানি না ভিতরে কিভাবে কি বানিয়ে রেখেছে। নো এক্সিট টু এন্ড হিয়ার, এইদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, অন্ধকার দেখতে পাচ্ছেন। ইনসান এরিয়াতে আমি এখন একা আছি, আর এখানে যত রকমের জিনিসপত্র দেখানো হয়েছে সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো। মানে এই জিনিসগুলো দেখার পরে একটা অনুমান করতে পারছি যে এরা কত আগিয়ে ছিল, যে জিনিসগুলো এখনো পর্যন্ত আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে। আর এইখানে এই জিনিসগুলো একটা সময় ব্যবহার করা হতো, তার মানে বুঝতে পারছেন এরা কতটা আগিয়ে রয়েছে। তা আমি এখান থেকে বার হয়ে যাব। এখানে আর দেখার মতো সেরকম কিছু নেই। এই যে এক্সিট আছে, এক্সিট দিয়ে আমি বার হয়ে যাচ্ছি। এখানে কেউ হয়তো এসে ভাববে যে ডোরটি তো বন্ধ, কী করে ঢুকবো আমি, তাই এটা টানলে পারে খুলে যাবে। এটা অনেক সাবধানের সাথে খুলতে হবে। তো এর সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, যে কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে। তো এই যে লোকগুলো দেখছেন এরা কিন্তু এখানকার বাসিন্দা না, সবই ট্যুরিস্ট। আর তারপরে এখন এখানে শীতের সময় ট্যুরিস্ট অনেক আসা কম হয়ে গেছে, গরমের সময় যদি আসেন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে আপনারা দেখতে পারবেন। তারপরে বন্ধুরা যতটা দেখানোর আমি দেখিয়ে দিলাম, অনেক সুন্দর একটা জায়গা, একটা হিস্টোরিক প্লেস। যদি আপনারা কেউ মাল্টা থেকে থাকেন বা মাল্টার বাইরে কোন থাকেন, কোনো দিক সময় যদি এখানে আসেন এই জায়গাটি অবশ্যই আপনারা ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা দৃশ্য। তা ভিডিওটি আর লম্বা চওড়া করছি না, এখানে আমি আমার এই ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন জিনিস দেখার জন্য, জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যতটা পারি, আমাদের যতটা সম্ভব, আমি যত হিস্টোরিক প্লেসগুলো আছে সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।